আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, পদ্মা টিভি 24 এর পক্ষ হতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, কদমতলী স্টিল মিলস লিমিটেড তৃণমূল টকশোতে আজকের যিনি আলোচক রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের রাজনীতির অন্যতম একজন ইতিহাস নির্মাতা, বাংলাদেশের রাজনীতির অন্যতম একজন পথিকৃত ব্যক্তিত্ব, জাতীয় পার্টি জেপির সম্মানিত চেয়ারম্যান, সাবেক দুইবারের মাননীয় মন্ত্রী, 7 বারের সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন। দুইবার মিলে কত 18 বছরের মন্ত্রী, দুইবারের মন্ত্রী, মানে আপনি 2 বার মন্ত্রী ছিলেন। এরশাদ সাহেবের সময় 7 বছর, আর বর্তমান শেখ হাসিনা সরকার 10 বছর। 18 বছর ধরে আপনি মন্ত্রিত্বে ছিলেন। 36 বছর আমি সংসদে। অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে কল করলে আমরা আজকের যে অন্যতম একজন বর্ষীয়ান নেতৃত্ব তার মাধ্যম দিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা ইত্তেফাকের কারণ বাজার ভবন থেকে আসলে যুক্ত হচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, আপনি যদি দর্শক শ্রোতাদেরকে জানাতেন কবে থেকে কি প্রেরণায় কি চেতনায় সেই আপনি রাজনীতির প্রতি একটি বুঝ আসলো, আর বিশেষ করে 66-র সেই 6 দফার দিনগুলি যখন আসলে পাকিস্তান বিরোধী একটি অবস্থান তৈরি হয়েছিল, তখন আপনি একজন ছাত্র নেতা ছিলেন, তখনকার প্রেক্ষাপট যদি জানাতেন, আর শুরুটা আসলে কিভাবে হলো আপনি যদি দর্শকদেরকে জানাতেন। কোনটা শুরু? জি, আপনার রাজনীতিতে আগমন, রাজনৈতিক বুঝ, প্রেরণা এবং সেই দিনগুলির ব্যাপারে আপনি যদি আসলে জানাতেন। দেখেন, আমার জীবনটা অত্যন্ত বৈচিত্র্যময়। জি, তবে আমার রাজনৈতিক পরিবারে আমার জন্ম, সেটা তো জানেন। জি, আমি তো নটরডেম কলেজের ছাত্র ছিলাম। নটরডেমের। আমি ফজলুল হক হলে যখন আসলাম, তখন তৎকালীন ছাত্রলীগের নেতারা, বড় নেতারা, প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরও এরা আমাকে সেক্রেটারি জেনারেলের পদে নির্বাচন করতে বলল। হল সেক্রেটারি, হল ইউনিয়নের ফজলুল হক হল। তখন আমার বাংলায় কথা বলা একটু অসুবিধা হতো, মানে ইংলিশ স্পিক করার আপনার একটা ট্র্যাডিশন। ইংরেজি না উর্দু সেটা আমি বলছি, বাংলায় কথা বলতে আমার একটু অসুবিধা হতো। আচ্ছা আচ্ছা। তো আমার পরবর্তীকালে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং সে পরবর্তীকালে আমার সেক্রেটারি জেনারেল হয়েছিল হলের, যখন আমি ভিপি হলাম। জি, তো ভালো কথা, নির্বাচনে দাঁড়ালাম। আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে, বঙ্গবন্ধু জেলে, আমার বাবা জেলে, মানিক মিয়া সাহেব। প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার। হলের ছাত্ররা তো ভোট দিয়েছে, তা সিম্পেথি ছিল যে এদের বাবারা আমাদের জন্য কষ্ট স্বীকার করছে, জেল খাটছে, তার ছেলে একটা ভোট চায়। বাবারাই ছেলেদেরকে বলে দিছে যে ভোটটা দিয়ে দিও। যাই হোক, তখন আমি কাকরাইল থাকতাম, ও বাসাটা আমাদেরই বাসা, আমার তার আব্বা আম্মা। তা নির্বাচন শেষ হয়ে গেল 5টার সময়, আমি বাসায় গেলাম, গোসল টোসল করে ছোট্ট দুটো বক্তব্য রাখলাম। হারলে কি বলবো আর জিতলে কি বলবো। কিন্তু আমি যখন কার্জন হলে মোড়ে, তখন আমার রিক্সাটাকে থামায় দেওয়া হলো তৎকালীন সরকারি দলের। সরকারি দলটা আসলে কি, ওই দলটির নাম কি ছিল? এনএসএফ, আইয়ুব খানের আমল তো। জি। কিন্তু সেটা ভালো ছিল। সে আমাকে বলল যে মঞ্জু ভাই আপনি হলে যাবেন না। কেন? আপনি জানেন না? আমি জানি না। আমি আসলে বোকা, লোকে মনে করেন খুব জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। কেন যাব না? আপনি জানেন না? না, আপনি জিতছেন, ভালো কথা। এই আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি ওখান থেকে তৎকালীন ইকবাল হল, যেখানে আমাদের ছাত্রলীগের সব বড় বড় নেতা, হত্যাকর্তা, বিধাতা বসতেন। তো আমি ওই হলে গেলাম, যে আমি বললাম আচ্ছা আমরা ছাত্রলীগের ছেলেরা মায়ের খাই কেন? আমরা মারতে পারি না? বড় বড় নেতা বলেন হ্যাঁ পারি। আমি ঠিক আছে, পারেন, করেন। ব্যাস, এই আমার রাজনীতি শুরু হলো। 70 দুটি কারণে আসলে আলোচিত। একটি হচ্ছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর একটি হচ্ছে 70 একটি নির্বাচন হয়। যে 70 নির্বাচন এটি অন্যতম টার্নিং পয়েন্ট। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ আসলে সেই সময় 167টি আসনে বিজয় লাভ করে, 169টি আসনে। ওই সময় আপনার অবস্থান বা কি পরিস্থিতি রাজনীতির, আসলে তখনকার দৃশ্যপটটি আপনার কি মনে পড়ে? আমরা রাস্তায় আন্দোলন করতাম, মিছিল করতাম। জি। আগরতলা ষড়যন্ত্র মামলা যখন শুরু হলো, আমি তখন ফজলুল হলে হয়তোবা মহাসচিব, সেক্রেটারি জেনারেল ছিলাম। আমরা 10-12 জন
নামলাম। এই 10-12 থেকে অফকোর্স আরও বহুত আমার চেয়ে বহুত বড় বড় নেতা ছিল। তোফায়েল ছিল, রাজ্জাক ভাই ছিলেন, সিরাজুল আলম খান ছিলেন, শেখ সেলিম ছিল। ও তো এখনও আমাকে ওস্তাদ বলে, শেখ সেলিম। আচ্ছা, আন্দোলন করতে হবে, আন্দোলন করো। আন্দোলন করতে গেলে প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার। মাইন খেতে হবে, আন্দোলন করতে গেলে জেল খাটতে হবে। আমি যখন প্রথম অ্যারেস্ট হই তখন আমি কলেজে পড়ি। পাকিস্তান আমল ছিল বটে। আমাদের কাকের বাসাটা ঘেরাও করে রাখা হলো। আমি তো ঘুমতে উঠতাম 8টার দিকে। 8টার দিকে অফিসার আমার দরজা নক করলো। ভালো কথা, যেতে হবে, যান, চললাম। আমার মনে ভয় কোনো জিনিস নাই, কারণ বুঝি না তো, বোকা যেটা করে। গেলাম বিজ্ঞান স্কুলের সামনে এসে অফিসার বলতেছে, সে কিন্তু আমার পুলিশের জীবনে নেয় নাই, গাড়িতে করে নিয়েছে। তো সেই অফিসার বলল, পাকিস্তানি অফিসার তো, আই হেট টু অ্যারেস্ট ইয়াং পিপল বাট ইউ আর আন্ডার অ্যারেস্ট। আদমজির বাসার উল্টো দিকে থানাটা। জি, আদমজি থানার অপোজিটে কাপরুল থানা। হ্যাঁ, ক্যান্টনমেন্ট না না না, ক্যান্টনমেন্ট না, আদমজি যে বাড়িটা, যেখানে মালিকের বাড়ি, এখন স্টেট গেস্ট হাউস হয়েছে। তখন ওসি সাহেব বলেন, চা খাবেন? দেখেন আমি কত অ্যারোগ্যান্ট ছিলাম। আমি বললাম, আমি রাস্তার পাশের দোকানে চা খাই না। আবার দেখেন এই অফিসার কি করলো, সেটা বাসা থেকে চা বানিয়ে আমাকে খাওয়ালো। আপনার পিতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া, জি, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা। সেই সময় ইত্তেফাক ছিল বাঙালির অন্যতম একটা মুক্তির মন্ত্র, বা ইত্তেফাক মানুষের কাছে মেসেজ পৌঁছে দিত তৎকালীন পরিস্থিতিগুলি। একেবারে একজন সম্পাদকের পুত্র হিসেবে আপনাদের অনেক হামলা বা অনেক নজরদারিতে আপনাদের থাকতে হতো। কেমন ভাবে আসলে আপনারা ওই সময় দিন যাপন করতেন আপনার দুই ভাই? আমি এগুলি আমার নজরেই পড়তো না। মানে এখনও আমার এই বয়সেও আমার নির্বাচনী এলাকার লোকরা জানে এটা একটা গাধা, এটা কোনো ভয় নেই, ভয়হীন, দ্ব্যর্থহীন। আর ছাত্রলীগের ছেলেপেলেদের একটু বেশি সাহস থাকে। সে একা না, তার সাথে 10 জন আছে, এটা সে চিন্তা করে না, রুখে দাঁড়াবে সে, গর্জে উঠবে তাদের চেতনা। যে গর্জে উঠবে তারা, দুর্বার দুরন্ত। তা না, ছাত্রলীগের ছেলেরা যে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া করে না, কিন্তু যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন, ওই যে আমাদের নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর দখলের রাজ্জাক ভাই আমাকে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর বাসায়। বঙ্গবন্ধুর বাসাটা তখন দোতলা কাজ চলছে। বঙ্গবন্ধু তার চিরাচরিত পোশাকে নেমে আসলেন, অর্থাৎ লুঙ্গি একটা স্যান্ডো গেঞ্জি। ওপেনিং সেন্টেন্স, লজ্জা করে না ছাত্রলীগের ছেলে মায়ের খেয়ে? প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার। আমি তো ভাবলাম এই তো নেতা, এই তো নেতা। কারণ আমাদের বাসাটা ছিল মানিক মিয়া সাহেবের, এখানে লেখাপড়ার, মাঠের রাজনীতি আর থিওরিটিক্যাল রাজনীতি এক না। বঙ্গবন্ধু প্রায় মানে কি, আমি যতটুকু মনে আছে, আমাদের ধানমন্ডির বাড়িতে প্রায় প্রতিদিন সকালে আসতেন, আব্বার সাথে চা খেতেন। কি তারা আলাপ করতেছেন বা গল্প করতেছেন তা তো আমি জানি না। জি, তারা দুই বন্ধু। আমার বাবা তো তার চেয়ে বড়। জি, আব্বা মারা যাওয়ার পর বঙ্গবন্ধু দুঃখ ছিল যে আমার আর মুজিবর বলবে কে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদর করে ভালোবেসে, সিনিয়র, তৎকালীন যুগের যা নিয়ম। তো যাই হোক, গেলাম। তারপরে ফজলুল হল থেকে আমরা এসে বের করে দিলাম, বুঝছেন আমার বাংলা? পাকিস্তানের জানতা, পাকিস্তানের দোরা যারা। আরে মোনাম খান সাহেব, জেনারেল গভর্নর মোনাম খান সাহেবের ছেলে, তিনি সরাসরি এই ছাত্র সংগঠনটাকে দেখাশোনা করতেন। আমি তো আমি জানি, জানলেও একই ফল হতো।
হয়তো বা, তো ভালো কথা। মারপিট মানে পয়সা। আচ্ছা, এই রুচিরাগুলোর কথা আজকে আমি কারো মুখে শুনি না। স্বাধীনতার বা তার পূর্ববর্তী যে আন্দোলন, যে সংগ্রাম, সেখানে রুচিরা একটা বিরাট ভূমিকা, মানে আমাদের সময়ের কথা হচ্ছে। কিন্তু আমার দুঃখ লাগে যে এই রুচিরার কথা কেউ বলে না। তারা গুন্ডা না, কিন্তু তা ভালো ছেলে, বেশিরভাগই মানে হলো ঢাকায়ের ছেলে। তো এরা আমাদের শক্তি মানে ধার দিত, তাই না? তো এনিওয়ে, ৭০-এর পটভূমি আসলো ৭-৭ পটভূমি আসলো ৭ই মার্চ। রেস কোর্স ময়দান, 10 লক্ষ জনতা আসলে বসে আছে, অপেক্ষা করছে, নেতার অপেক্ষায়। উপরে হেলিকপ্টার ঘোরাঘুরি করছে পাকিস্তানের। কামান কোথা জায়গায়? শহীদ সৈয়দ উদ্যানের চতুর্পাশে কোনো কামান ছিল না, কিন্তু সেনারা তো প্রহরাই ছিল, ক্যান্টনমেন্টে ছিল। তারা কামান নিয়েছিল না, বন্দুক নিয়েছিল না, তার চেয়ে তো, কারণ ওখানে একটা বিষয় ছিল। জি, সেই বিষয়টা কি, তখন তো এখানে এমন কোনো দেশ ছিল না যে দেশের সাংবাদিকরা ঢাকা ছাড়া ছিলেন না। ৭ই মার্চের সংকটটা ছিল এই যে টক, যেটা ইয়াহিয়া খান সাহেবের সাথে হলো, ভুট্টো সাহেবের সাথে হলো। এখন কি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করবেন সেদিন ৭ই মার্চের ওই মিটিংয়ে, না অন্য কিছু করবেন? কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে না, কি করতে, এইটাই ছিল তখন একটা। প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইউর ফিউচার। ক্রান্তি লগ্ন, সেই কারণে ঢাকা শহরে এই যারা রাজনীতির সাথে আছেন, মাঠে হোক বা ঘরে হোক, বাংলাদেশ থেকে সম্পর্কে তারা চিন্তা করতেন, মানে ভবিষ্যতে বাংলাদেশ হবে। জি, এর ভিতরে আমলারাও আছে, অনেকে আমলার কথাও বলে না। এটা আমাকে দুঃখ দেয়। আমি সবার নাম জানি না, তবে রুহুল কুদ্দুস সাহেবের ভূমিকা 6 দফার পর থেকে বেশ ভালোই ছিল, উল্লেখযোগ্য করা উচিত। আচ্ছা, রুহুল কুদ্দুস প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আচ্ছা আচ্ছা, পরবর্তী বাংলাদেশ হওয়ার পর। আমি বলতে চাচ্ছি যে এই যে শুধু যে সাধারণ মানুষ, ছাত্র, নাগরিক, আমলার ছিল, এর ভিতরে পুলিশ ছিল, এর ভিতরে আর্মি ছিল, বিমান বাহিনী ছিল। আমাদের আগরতলা মামলায় যে প্রথম যিনি নিহত, যাকে মেরে ফেলা হলো, সেটা সার্জেন্ট জহুরুল হক, যার নামে একটি এখন হল হয়েছে ঢাকা ভার্সিটিতে। এইতে যান, আর নাম কি, আজিমপুর গোরস্থানে যান, নতুন যেটা, সেখানে তার কবরও আছে। তো যাই হোক, সেটা তো অনেক, সব তো আমি জানি না, জি, সবটা কেউ জানে না বঙ্গবন্ধু ছাড়া আর মিসেস শেখ। এই দুজন ছাড়া আমি দাবি করব, যদি আমি সঠিক নাও হই, তাহলে আমি বলবো এই দুজনই সব জানতেন, আর আমরা সব ছিটেফোঁটা। আচ্ছা আচ্ছা, কারণ বঙ্গবন্ধু সকলের সাথে সব কথা বলতেন। আমরা যখন ছাত্র, আমাদের সাথে বিশদ রাজনীতি আলাপ করার কোনো অবকাশও ছিল না। কিন্তু তার মানে বঙ্গবন্ধু সম্বন্ধে একটা পুরা ফিল্ম করা যায়, তারপরে এটা সম্পূর্ণ হবে না। তার কারণ সে তার ভালো কর্মীদের, বিশ্বস্ত কর্মীদের, মুনাফেক কর্মীদের না, মানে তারা বঙ্গবন্ধুর বাসায় যায়, মোহন মিয়া সাহেবের বাসায় যায়, হামিদুল হক চৌধুরী সাহেবের বাসায় যায়, এদেরকে আবার তিনি পছন্দ করতেন না, কিন্তু খারাপ ব্যবহারও করতেন না। তিনি বুঝতে পারতেন, কিন্তু উনি বুঝতে পারতেন, উনি জানতেন, বলতেন না। বলবো কেন, ছাত্রলীগই তো আছে। জি, ছাত্রলীগই তো আছে, কিন্তু চর আর কি, ছাত্রলীগের অনেকটা চর না, কিন্তু সব জায়গায় ওই যায় যারা উঠা বসা ছিল। মানে 6 দফাকে তো অনেকে 6 দফা হিসেবে নিয়েছে। 6 দফার ভিতরে, অভ্যন্তরে যে বাংলাদেশ লুকায়িত আছে, এটা তো অনেকে বোঝে নাই, বোঝার চেষ্টাও করে নাই। ওই সেজন্য বললাম, সবাই তো জানে না এই 6 দফা আসলে কোন পর্যন্ত যাবে।
যাই হোক, সেটা 7ই মার্চের ভাষণের পরবর্তীতে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, যেটি এখন ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব সম্পদ হয়েছে, না, ওইটা ওই স্লোগানটা হয় নাই, সম্পূর্ণ বক্তব্যটা দেখেন। উনি কোনো কাগজপত্র নিয়ে বক্তৃতা দিতেন না। আর আমাদের দেশে উপদেশ দেয় সবাই, টেনশন তো। উনি যে স্বাধীনতা ঘোষণা, প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইউর ফিউচার করেন, তাহলে উনি নাই। আর না ঘোষণা করলে বাজারে যেটা ছিল, আর না করলেও উনি নাই। কিরকম একটা মানে সিনেমার ক্লাইম্যাক্স, তাই না? তো সম্পূর্ণ বক্তৃতা দিন একটা। এই সময় আমরা তো কাকিয়ামা বলি, বলতাম, তিনি কাকাকে বললেন, বঙ্গবন্ধুকে বললেন, তুমি শোনো তো সবার কথা, তোমার মনে যা লয়, যেটা তুমি বুঝো সেটাই তুমি বলবা। সমস্ত বক্তৃতা তার কিন্তু বারবার বক্তৃতা দিচ্ছে স্পন্টানিয়াসলি, কোনো কাগজ নাই, পত্র নাই, কিছু নাই। ইতিহাস বলে যাচ্ছেন 56 আমরা নির্বাচনে জিতলাম, ক্ষমতা যেতে দেন, এবার আমরা জিতলাম। আমি বললাম ইয়া সাহেবকে, তুমি সংসদকে ডাকো। ভুট্টো বললেন সংসদ ডাকলে ওখানে গণহত্যা হবে। ইয়া খান সাহেব, আপনি ভুট্টোর কথা শুনলেন, ভুট্টো মাইনরিটি, মেজরিটির কথা আপনি অ্যাভয়েড করলেন, মাইনরিটির কথা শুনলেন। হ্যাঁ, এখানে একটা জিনিস ইতিহাসের জন্য বলা উচিত, পশ্চিম পাকিস্তানে ভুট্টো সাহেব সব ভোট পেয়েছেন, আবার পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু সব ভোট পেয়েছেন। অতএব দেশের মানুষই দুইটা দেশ বানায় ফেলছে। এখন যুদ্ধ করেন, লাঠি মারেন, 30 লক্ষ লোক মারা ফেলা, এ তো গায়ের জোরের ব্যাপার। তারপরেও তো পাকিস্তানে তো অন্যান্য শরিক দল ভোট পেয়েছে, যেখানে অন্যান্য শরিক দল অনেক ভোট পেয়েছে, তারা সব ভোটের লোক, তারা ভোটের লোক ছিল। আইয়ুব খানের সাথে যে গোল টেবিল বৈঠকটা হলো, সেইখানেই আসলে দেশটা ভাগ হয়ে গেছিল বলে আমি মনে করি। আমি তো ওই বৈঠকে ছিলাম। আচ্ছা, এটার পটভূমি অন্যতম একটা মানে টার্নিং পয়েন্ট কিনা, বিশেষ করে ওয়ান ম্যান ওয়ান ভোট, জনসংখ্যার ভিত্তিতে আসন নির্ধারণ, এটি বিজয়ের আগে বিজয় কিনা? কেননা আমাদের জনসংখ্যা বেশি ছিল 56%, এই জন্য আমরা আসন বেশি পেলাম, 169টি পেলাম। আর তাদের আসন কম, তাদের জনসংখ্যা কম ছিল, যদিও তারা ভৌগোলিক দিক থেকে অনেক বড়, আমাদের চাইতে কয়েক গুণ বড় তারা, তো তথাপিও তারা আসলে আসন কম পেল। এখানেও 131টি তাদের জনসংখ্যা তখন কম ছিল। এখন কিন্তু যদি সেদিন তারা বাংলাদেশের নেতাদের কথা শুনতো জনসংখ্যার ভিত্তিতে, আছে কিন্তু পাকিস্তান আমাদের চেয়ে জনসংখ্যা বেশি। জি, সেদিন তারা মাইনরিটি ছিল, জি, এখন তারা মেজরিটি হয়ে যেত। তো এত লোক মানলা কেন? এনিওয়ে, এটা নানা কারণে দুটো দেশ একত্রে থাকতে পারতো না। কেউ বলে যে ওদের ভাষা এক, খাওয়া এক, শরীরের রং এক। এটা আসলে ওই বৃষ্টি তারা ওই হটকারী সিদ্ধান্ত কিনা, যে ভাষার উপর আক্রমণটা আসলে তাদের প্রথম বুমেরাং ভুল কিনা, যে এখানকার মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার এই বুদ্ধি তাদের কে দিয়েছিল? এটা হলো এটা অন্যতম একটা মানে অবিচক্ষণতা, ভুল কিনা? আসলে না, ভুল। দেখেন, আপনি আমার সাথে কথা বলতে গেলে আমি তো ওই রকম ধরনের রাজনীতিবিদ না। উর্দু তো তাদের ভাষাও না। জি, ওখানে বেলুচি আছে, পাঞ্জাবি আছে, সিন্ধি আছে, উর্দু কার ভাষা? কিন্তু এখানে যখন বলা হলো, জিন্নাহ সাহেব বললেন, যেগুলো আমি পড়ি এখন, যে উর্দু প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইউর ফিউচার। এবং উর্দুই একমাত্র মানে পাকিস্তানের ভাষা না, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যেমন ইন্ডিয়ায় হিন্দি জাতীয় ভাষা। হিন্দি কটা রাজ্যে বলে না, বিভিন্ন রাজ্যে তো বিভিন্ন ভাষা প্রচলিত আছে। এনিওয়ে, এটা এত একাডেমিশিয়ান আমি না, এত জ্ঞান বুদ্ধি আমার নাই। আমি আগে বলে নিচ্ছি, আমার চাইতে বকার লোক কেউ নাই। আল্লাহ তাআলা অসীম রহমত, এত সত্য লোকে মনে করে আমি খুব জ্ঞানী, আমি খুব বুদ্ধিমান, আমি খুব চালাক।
তাই না? আসলে তো আমি বোকা না, আপনি এত বছর আসলে দায়িত্ব, বিভিন্ন দিক থেকে আপনার দায়িত্ব আপনার পিছু ছাড়ে নেই, তাহলে এইভাবে না বলে আসলে আমরা একটা জিনিস আমি আমার নিজের বাচ্চাদেরকে বলি, আমার নির্বাচনী এলাকায় যারা এখন আমার চোখের সম্মুখে বড় হয়েছে তাদেরকে বলি, ডু ইউর ওন জব ওয়েল। নিজের কাজটা সুন্দর করে সঠিকভাবে সম্পাদন করো। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এরশাদ সাহেবের আপনি ছাড়া আর কে কে মন্ত্রী ছিল, 2-3 জনের বাদে আমি নাম বলতে পারবো না। একইভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি তো 10 বছর বর্তমান প্রধানমন্ত্রীর মন্ত্রী ছিলেন, আমি বলতে 4-5 জনের বেশি আমি নাম বলতে পারবো না। নাম জানে কি হবে, আমার কাছে নাই তার কাছে, খুচরা আলাপের লোক কিন্তু আমি না। জি, আমরা 75-এর পটভূমিটা নিব। আপনার যিনি চাচা খ্যাত, কাকা খ্যাত বঙ্গবন্ধু, যিনি আসলে এই জাতিকে এত বড় একটি ত্যাগ তিতিক্ষা, 4682 দিন জেল খেটে নানা রকম নির্যাতনের মুখে, বারবার মৃত্যুর মুখে, বারবার হুমকি, পাকিস্তানিদের হুমকি ধামকির মুখে, যে পাকিস্তানিরা তাকে হত্যা করতে পারলো না, আমাদের কিছু কুসন্তান তাকে আসলে 75-15 আগস্টে যে শহীদ করে দিল, এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? ইতিহাস কিভাবে দেখবে সে আমি মোটামুটি জানি, জি, কিন্তু আমরা কে কি বলছি জি সেটা আমি শুনি। দেখেন ওই সময় 60, 70, 80 এই সাম্রাজ্যবাদ দুটো পরাশক্তি, এরা প্রতিশোধ নেবেই। শুধু বঙ্গবন্ধু তারা মারছে তা না, ভুট্টোকেও মারছে, এমনকি ইন্দিরা গান্ধীকেও মারছে, আফ্রিকার লুলুম্বাকে মারছে, প্লেনে হিট করে ফেলাই দিয়েছে। এখন তো বেনজিরকে কিছুদিন আগে মারলো। বেনজিরকে তো তারা মারে নাই, বেনজির ওয়াজ ভেরি ক্লোজ টু দেম, খুব তাদের খুব প্রিয় পাত্র ছিলেন। মহিলা তো হাইলি এডুকেটেড, সে যাই হোক, অত ওই সময় সাম্রাজ্যবাদী শক্তিরা মারছে, কিন্তু আমাকে দিয়ে মারাইছে। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, তারপরে কোনো বাঙালি মারছে, যেমন ওখানে অনেকে বলে না, হ্যাঁ আওয়ামী লীগ মারছে বঙ্গবন্ধুকে মারার পরে, বেনিফিশিয়ারিকে আওয়ামী লীগ, কিন্তু সে কোন আওয়ামী লীগ? প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইউর ফিউচার। চর্যবৃত্তের আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে মারার পরে সরকার গঠন করলো কারা? আওয়ামী লীগ। পার্লামেন্ট কাদের? আওয়ামী লীগের। কিন্তু এদেরকে যে ওই যে মীর জাফর তো জিততেছে, সিরাজউদ্দৌলা তো কি বলে যুদ্ধে জিততেছে, এখন উনি এসে উনি আত্মীয় বটে, বলে আজকে যুদ্ধটা একটু বন্ধ করো, আমরা কালকে। কিন্তু ওই সময় অন্যরা কিন্তু এর বিরুদ্ধে ছিল। অতএব সিরাজউদ্দৌলা খানের আত্মীয় যে তাকে, সিরাজউদ্দৌলা না, দেখেন আপনার ইতিহাস পড়ে লাভ নাই, ইতিহাস তো লেখে যারা জয়লাভ করে তারা, যে হেরে যায় সে তো ইতিহাস লেখে না। তখন সিরাজউদ্দৌলা বলতেছে আপনি শুধু আমার সেনাপতি নন, আপনি আমার পরম আত্মীয় বটে, তাই না? যুদ্ধ বিজয়ের পর আপনি আমাকে যা দেবেন তাই, যা শাস্তি দেবেন তাই। কিন্তু আজকে এনিওয়ে, সেই জন্য বলি যে অবশ্যই এটা এইখানকার এতে বাঙালিরা মারছে, বিপদগামী হোক, পথভ্রষ্ট হোক, যাই বলেন, এবং বাঙালিরা তার চতুরতার জন্য বিশ্ববিখ্যাত। চতুরতায় বিখ্যাত আমরা, ইন্টেলিজেন্ট, ভেরি নলেজেবল। বেটা ফারুক তুমি মারছো, সে কেন বিবিসিতে ইন্টারভিউ দেয়, আই অর্ডার টু কিল হিম। এখন তো সেই সাক্ষী, আর সাক্ষী লাগে না, লাগে না। কথাটা বললেন কেন? স্বস্বীকৃত, আত্মস্বীকৃত এবং আত্মসমর্থিত। তো আমি তো আর্মির ব্যাপারটা সম্পূর্ণ মোটেই জানবো না। জি, তবে ওই সময় জুন জুলাই আগস্ট মাস থেকে আকাশে বাতাসে কি ধ্বনি গান আছে না? জি, আকাশে বাতাসে ওঠে ধ্বনি, বাংলাদেশ
আমার বাংলাদেশ। তো ওই সময় নানা রকমের গুজব, নানা রকমের একটা সরকার প্রধান, একটা রাষ্ট্র প্রধান, এ তো শুধু তার নিজের যে ইন্টেলিজেন্স থাকে এজেন্সি, তাদের কাছে ইনফরমেশন তো নেয় না, অন্যের কাছ থেকেও পায়, নিয়মই আছে। কোনো রাষ্ট্র কিন্তু তাকে দুটো জিনিস বলছিল যে ইউ মে বি কিল্ড। তার উত্তরে যারা বঙ্গবন্ধুর সংস্পর্শে আসছেন তারাই শুধু, মানে আমরা তো তখন ছাত্র, সে মতো অবস্থায় যদি আমি কিছু 4-5টা করবো বলে আপনি বিশ্বাসই করবেন না। সেই জন্য আমাকে অনেকে বলে বই লেখো, বই বেটা আমি বই লেখলে তো বিশ্বাসই করবে না দেশের মানুষ। কত বয়স ছিল? প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার। বাংলাটা বুঝেন আমার? জি, বুঝতে পারছি। তাহলে পরে বঙ্গবন্ধুকে মারা হবে, কিছু একটা করা হবে। বঙ্গবন্ধু আমাদেরকে কিন্তু সাবধান করে দিচ্ছেন, তোরা সাবধানে থাকিস, এটা বলে দিচ্ছেন। হ্যাঁ, তিনি বুঝতে পারছিলেন একটা চক্রান্ত হচ্ছে। বাঙালির আমার গায়ে হাত দেবে না। বেশি প্রেমিক কবি রবীন্দ্রনাথ গান তিনি গুনগুন করে গাইতেন, কিন্তু তাকে মারার জন্য বাঙালির হাত ব্যবহার করা হবে এটি তো বঙ্গবন্ধু ভাবেন নাই। তো কার হাত ব্যবহার করবে? সেটাই তো কথা। ইন্দিরা গান্ধীকে যে মারছে কার হাত? ভারতীয় ইন্টেলিজেন্স বলতেছে ও শেখ ছিল, তাকে তার বাসা থাকতো অ্যাটেন্ডেন্ট হিসাবে, ওকে সরাই দিতে বলতেছে। কারণ ওই যে স্বর্ণ মন্দির আক্রমণ করে ইন্দিরা গান্ধী সরকার, কিন্তু না তো মেরা বেটা কা তারা হয়, ওই মানলো তাকে। তকদির কিসমত যার, ওই আপনারা তো ওয়াজটা শোনেন না, এক ওয়াজ করেন এরকম একজন ধর্মীয় লোক, আমরা তাই দেখি পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, কিন্তু আজরাইল আছে কিনা আমার সামনে আমরা দেখি না, না ওটা খবরও রাখি না, খবর রাখি না। যাই হোক, সেই ওই 75-15 আগস্টের পরের দিন থেকে কি অবস্থা আসলে বিরাজ করছিল, মানে কেমন থমথমে পরিস্থিতি বঙ্গবন্ধু নিয়ে আপনাদের? হ্যাঁ জি, তা তো বটে। এর আগে তো আপনি বাবাকে হারিয়েছেন, আপনার কাকা তাকেও হারালেন, আসলে অনুভূতিগুলো কতটা খুব কষ্ট। আমাদের এগুলি আপনার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, আমাদের তো ছোটখাটো এই সময় কোনো অনুভূতি থাকে না। ঘটনাগুলি এত দ্রুত পরিবর্তন হয় জি, যে আপনি মুখ হয়ে যাওয়া, বধির হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া, এরকম কিছুই না। আপনি একটা অ্যাকশনের রিয়াকশন হবে, তো রিয়াক্ট করার টাইম তো পাচ্ছেন না। 15 আগস্ট হলো, তারপরে কি হলো? 3রা নভেম্বর হলো, তারপরে কি হলো? 7 মার্চ হলো। আপনি সময় পাচ্ছেন কোথায় চিন্তা করা 15 আগস্টে কি হয়েছে? আপনি বাংলার উপর বুঝতে পেরেছি, মানে থিংস আর মুভিং সো ফাস্ট যে আপনার রিয়াকশন টাইমতে পাচ্ছেন না। বঙ্গবন্ধু হচ্ছে 30 লক্ষ মানুষের শহীদের জনক, তার ডাকে 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হলেন এবং 30 লক্ষ মানুষের শহীদের জনক। তার নামের আগে ইতিহাস শহীদ না লিখে মরহুম শেখ মুজিবুর রহমান লিখলো। আর 81-তে যে রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানকে হত্যা করা হলো, তাকে বলা হলো শহীদ রাষ্ট্রপতি। আপনি কিসে লেখাপড়া করছেন? আমরা বাংলায় পড়াশোনা করেছি। বাংলা পড়াশোনা, ধর্মের তো কিছু পড়াশোনা ধর্ম করেছি। আমরা যেভাবে শহীদ শব্দটা ব্যবহার করি, জি, এটা আপনি বাইতুল মুকাররমের যাবেন, জি, এইখানে আমাদের কারণ শহীদ যেভাবে আমরা ব্যবহার করি, হ্যাঁ, এটা সঠিক কিনা এটা। আচ্ছা, আমি যতটুকু ধর্মীয় অনুযায়ী শহীদের ব্যাখ্যাটি পড়েছি বা কোরআন সুন্নাহ থেকে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদা সর্বোত্তম যারা, এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিয়েছে তারা মরেনি, তারা জীবিত। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের মৃত্যু হচ্ছে পিঁপড়ের কামড়ের মতো একটু ব্যথা। আর আরেকটি হাদিস আছে, সেটি হলো যে কোনো ব্যক্তি যদি শহীদ হবার নিয়ত, প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার করে, তাহলে সে বিছানায় সাধারণ মৃত্যুবরণ করলেও তিনি শহীদ হবেন।
কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কাজের ফলাফল নিয়ত অনুযায়ী। বঙ্গবন্ধু তো সারা জীবন এদেশের মানুষের জীবন দিতে আপনি চেয়েছিলেন। বললেন এটা কোরআন শরীফে আছে কিনা সে সম্পর্কে আমার মনে একটা সন্দেহ আছে। জি, আমরা এটা পড়েছি, এটা জানালাম। অবশ্যই আপনি হাদিস পড়তে পারেন। জি, কোরআন শরীফ পড়ছেন কিনা? কোরআনের অর্থ পড়েছি, অর্থ পড়াতে আমি বলি জি, তুমি যদি ওইখানে তার শহীদ, এখন বিছানায় আমি নিয়ত করে শুয়ে রইলাম আর মারা গেলাম, আমি শহীদ হয়ে গেলাম, এটা হলো নিয়তের ব্যাপারটা। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কাজের ফলাফল নিয়ত অনুযায়ী। আপনি একটি দান করছেন কোন নিয়তে, জীবন দিচ্ছেন কোন নিয়তে, এটি ভিতর থেকে বলে দিবে। আমি তর্ক বিতর্কে যাব না, আমরা এই আলোচনায় যেতে চাচ্ছি। শহীদ শব্দটা আমরা যেভাবে অহরহ বলি, আমি যদি মারা না যায় আমি আশা করি যে ভান্ডারের লোক আমাকে শহীদ আনোয়ার মঞ্চে পড়বে হয়তোবা, কিন্তু ভান্ডারিতে বলাটা একটু কঠিন, কারণ আমাদের দেশে গ্রামাঞ্চলের লোক তো ধার্মিক, তারা ব্যবহার করবে না, কিন্তু যারা নেতা আছে তারা বলবে ধর্ম শহীদ আনোয়ার মঞ্চে, কেউ করবে না। আপনি বলেন তার সাথে জানে না শহীদ মানে কি, সেইটুকু জানবে দেশের জন্য মারা গেছে। কিন্তু এখানে ধর্মের ব্যাপারে আসতে হবে। ধর্মের ব্যাপারটি হলো 7ই মার্চের ভাষণে যেটা বলছেন, বঙ্গবন্ধুকে সারা জীবন বলতেন আমি বাঙালি এবং মুসলমান। আপনার কাকা কিন্তু এটা বলতেন। আবার বলতেন যে ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ, ইনশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার দায়িত্ব দিয়ে দিয়া। তিনি কিন্তু পুরো বাঙালি জাতিকে 7.5 কোটি বাঙালি কিন্তু আল্লাহ তাআলার দায়িত্ব দিয়ে গেলেন। তিনি এটিও বলেছেন আমি যদি হুকুম দেবার নাও পারি তাহলে দায়িত্ব কে পালন করবে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দায়িত্বে চলে গেলেন। এই যে আল্লাহ তাআলার দায়িত্বে কিন্তু এই 7.5 কোটি বাঙালি কিন্তু মুক্তিযুদ্ধে। ইনশাআল্লাহ মানে কি আল্লাহকে দায়িত্ব দাও নাকি? আল্লাহর হাওলা করা বা আল্লাহর দায়িত্ব পালন করা। দায়িত্বের মালিকটি আল্লাহ, ইনশাআল্লাহ, অর্থাৎ এই আল্লাহ যদি চান বা আল্লাহ তাআলার দায়িত্বে। এই যে এই দায়িত্ব কেন শব্দটা ব্যবহার করছেন? এটা শব্দগত। আল্লাহর দায়িত্ব নিলে তো বাংলাদেশ এমনি স্বাধীন হয়ে যেত। এখানে তো মানুষের জন্য কিছু কাজ রয়েছে। যাই হোক, এটা আরেকটা, জি, আমরা খসড়া আলোচনাগুলো করছি। তো সেক্ষেত্রে এই ইনশাআল্লাহ বলে আহ্বান করা এবং এর প্রতি যদি চেতনা রাখা, নির্যাতিত, নিপীড়িত, জুলুম নির্যাতনে যারা ভোগ করছিল পাকিস্তানের, তাদেরকে এই মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো, মুসলিম মানুষের পাশে দাঁড়ানোর অবিসংবাদিত নেতৃত্ব। তিনি আসলে সারা জীবন মানে ইসলামকে সাপোর্ট করেছেন এবং বারবার বলছেন আমি বাঙালি মুসলমান, তেজস্বিতা দিয়ে বলেছেন, এবং মৃত্যু ভয় তার ছিল না। এই সমস্ত চেতনা এবং একটি স্বাধীনতা বা এই আপনার অন্য কি কোনো প্রশ্ন থাকলে সেটা করেন। জি, আমরা অন্য প্রশ্ন দিতে যাচ্ছি। সেটা হচ্ছে 75 থেকে 81 পর্যন্ত জিয়াউর রহমান যে ক্ষমতায় তিনি আসলেন বিভিন্ন বিষয়, ওই সময় আপনাদের পরিবার বা আপনারা কিভাবে তাদের দ্বারা দায়িত্ব বা কিভাবে আপনাদের এই 5টি বছর কেটেছিল? আপনাদের 4টি বছর, অর্থাৎ 75 থেকে 81 পর্যন্ত, জিয়াউর রহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার জীবদ্দশায় আপনাদের সাথে তার সম্পর্ক বা কি ভূমিকা কেমন ছিল? আমাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না। জি, 81-তে তবে জি, যখন আপনি জিয়াউর রহমান সাহেবের কথা বলছেন, তার কিছুটা বলতে হবে, হি ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। আর এই ক্যান্টনমেন্টটা ছিল তখন আপনার একটা ভলকানো মতো। এই ক্যান্টনমেন্টে বসে তিনি 5 বছর টিকে ছিলেন, আল্লাহ রহমত হতে পারে না। হি হ্যাড টু ফিক্স দ্য ক্যান্টনমেন্ট ফার্স্ট। একটা কথা ছিল, মেজর ডিসাইডস মেজর থিং, জেনারেল ডিসাইডস জেনারেল থিং। এটা এরশাদ সাহেবের সময় এসে, সেই জন্য উনি প্রথম এস্টাবলিশ করলেন হয়তোবা যে জেনারেল ডিসাইড জেনারেল থিং। প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি তো তার মন্ত্রিসভা ছিলাম, উনি যখন পদত্যাগ করছেন, তো আমাদের আত্মীয় আমার ওয়াইফের থ্রুতে, সে জিওসি ছিলেন, মানে এরশাদ সাহেবের নাম will go into the annals, ইতিহাস, সামরিক বাহিনীর যে ইতিহাস হয় তাতে যাবে। তিনি তার ফরমেশন কমান্ডার, মানে 5টা ডিভিশন তাকে 5টা, যদি আপনি ক্যান্টনমেন্ট জেনারেল, এদের সাথে আলাপ না করে তার পদত্যাগ করার কথা না, কিন্তু উনি করেন নাই। উনি অত্যন্ত সেন্সিটিভ লোক ছিলেন, প্রেমিক ছিলেন লোককে বলে, আমি তো জানি না। তো অত্যন্ত সেন্সিটিভ ছিলেন।
ক্যান্টনমেন্টের দরবার হয়, সে দরবারে কোনো ইয়াং অফিসার দাঁড়ায় কি বলছে, হি হার্ড ইট অ্যান্ড ডিসাইডেড টু স্টেপ ডাউন। এখন তো আমি কত কিছু শুনি, আর ওই যে তার বক্তব্যটা টেলিভিশনে আসলো, যখন মদুদ ভাই টেলিভিশনে বলতেছে যে আছি সংবিধান, এখন এই ড্রাফটটা আমাকে কেন যে প্রেসিডেন্ট সাহেব আমাকে দেখতে চেয়েছিলেন আমি জানি না। এই সব ওই জিব্রাইল সাহেব দাঁড়ায় আছেন, আজরাইল, জি আজরাইল দাঁড়িয়ে আছে, আমাকে দেখে দিলেন সাবজেক্টটা কি, আই হ্যাভ ডিসাইডেড টু স্টেপ ডাউন। এখন ওইটারে পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ বানাতেছে যে লিখছে, তা আমি ওই ডিসাইডেড টু স্টেপ ডাউন এটা ফার্স্ট সেন্টেন্স করলাম। আচ্ছা, আপনি একটু চেঞ্জ করে দিলেন। চেঞ্জ না, যেটা আমার পত্রিকার লোক তো, জি সাবজেক্টটাকে আগে নিয়ে আস, সাবজেক্টটা আগে নিয়ে আসলেন, তারপরে তুমি রসুন টুসুন কি দেবা দেখো। জি 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 সাবজেক্টিভ। এখন ছড়াই গেল হি স্টেপ ডাউন, বিবিসি থেকে প্রচারিত হয়ে গেল, আর কচু খেয়া ধান খেয়া সব জায়গায় নেমে গেল। আপনি জেনারেল এরশাদ সাহেবের রাষ্ট্রপ্রধান যখন তিনি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনার দায়িত্ব ছিলেন, জাতীয় পার্টি জেপি করার যে চিন্তা সিদ্ধান্ত কি কারণে আসলে? জেপি তো না, জেপি কোনো কারণ না, জি আমরা জাতীয় পার্টি ছিলাম। জি এখন তো সংসদ চলছে, জি এখন তিনি সামরিক এরশাদ সাহেব সামরিক বাহিনীর লোক, আর আমরা হলাম ব্লাডি সিভিলিয়ান। তাদের ভাষায় অনেক সময় তারা বলে থাকেন। তারা যদি এখন আমি যখন তাদেরকে কোনো কোনো সময় এখন বলি, আমাকে বলতো স্যার এই কথাটা আমাদের জন্য প্রযোজ্য না। যাই হোক, আমি প্রযোজ্য করতে চাইও না। তো এরশাদ সাহেব যখন আমাকে মহাসচিব করলেন, প্রথম আসলেন ডাক্তার মতিন, হোম মিনিস্টার ছিলেন, তারপরে আসলো আমার মামা, কি তুমি মহাসচিব হও। ডাক্তার মতিন যখন আসলেন তখন আমি ভাবলাম মাথা কাটটা খারাপ, আমারটা না প্রেসিডেন্ট সাহেবেরটা। যাই হোক, মহাসচিব হলাম। এরশাদ সাহেব জেলখানা থেকে চিরকুট পাঠালেন যে আপনি আমার জন্য সিজারের মতো লড়াই করে মুক্ত করে নিয়ে আসবেন। আমি তো জানিও না সিজারকে, কারণ আমি তো সাহিত্যের ছাত্র না, আমি তো বিজ্ঞানের ছাত্র। জুলিয়াস সিজার যে তার নামটি বলেছেন, তার মতো লড়াই করতে, সে লড়াই করছে কিনা তাও আমি জানি না, বুঝছি এটা কিছু লড়াই। জি যাই হোক, মহাসচিব হলাম। এখনো যারা জাতীয় পার্টি করেন জিজ্ঞাসা করেন এই রাস্তার কোন রাস্তা যেখানে আমাদের পদচারণা হয় নাই, লক্ষ লোকের সমাবেশ করতে হবে। প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইউর ফিউচার। কিন্তু ক্রমান্বয়ে এই সমাবেশগুলো বড় হতে শুরু করলো, আর ক্রমান্বয়ে এই মানে প্রশাসনের এমনকি পুলিশেরও বা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা একটা সমর্থন পেতাম বলে আমি মনে করি। তার কারণ আমি মিজান চৌধুরী সাহেব, মধুর সাহেব, আমরা যাচ্ছি রুহুল আমিন হাওলাদারের ওইখানে বাকরগঞ্জে। এখন কি পুলিশ এসপি না দারোগা তো আমি জানি না, সে বলে স্যার যাবেন না, স্যারও বলছে না, তো আমি খেয়াল করি না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, জি আপনারা আর সম্মুখে যাবেন না। এখন এই বড় নেতারা ভাবলো পুলিশের তো আমরা পিটাপিটি করতে পারি না, তো তারা চলে যাবে। তো আমি শুধু মিজান চৌধুরী সাহেবকে বললাম আপনারা ফেরত যেতে পারেন, কিন্তু আমি যদি এখান থেকে ফেরত যাই দ্যাট উইল মাই ডেথ, এটা আমার মৃত্যু হবে। আমি কথা বলি না রাজনৈতিক মৃত্যু হবে, রাজনৈতিক মৃত্যু আমি আই ডোন্ট কেয়ার, আমি রাজনীতিবিদই না, রাজনৈতিক মৃত্যু হবে কি আমার। এই সময় কিন্তু কর্মী ভাই যে 40-50 জন ছিল, হ্যাঁ মঞ্জু ভাই ভাঙেন, কিন্তু আমি যখন গাড়িতে তাদেরকে পাঠাই দিলাম, আমি যখন যাচ্ছি হেঁটে
পিছনে তাকায় যেমন 5 জন লোক আমার সাথে নাই, কি বিচিত্র, কি বিচিত্র। এই দেশ বলবো না, সেলুকাস কত তো আমি বলবো না। সেটাই। এখন কিন্তু সবাই আসলেন, আমাদের নেতারা ফিরে আসলেন, মিটিং করলাম বাকেরগঞ্জে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর একজন আমাকে বলছে, স্যার আরেকটা মিটিং করে দেন। আরেকটা মিটিং করে। বুক মাস্ট বি স্ট্রং। ভয় পাবেন কেন? ভয় পাবেন আল্লাহকে, আর কাউকে ভয় পাবেন না। কাম অন, লেটস ফাইট। 2004 সাল আপনার যিনি বুবু মাননীয় প্রধানমন্ত্রী, তাকে হত্যার উদ্দেশ্যে, আমার বুবু না, আচ্ছা বুবু বা আপনার চাচার কাকার মেয়ে, আমি তার সাথে সিনিয়র, জি, আমি আর বরঞ্চ একজনকে ধমকি মারছিলাম। জি, হ্যাঁ, বড় বড় বহুত বড় লোক, কেমন করে বড় লোক হয়েছে তো আমি জানি। আপা আপা করে, সবাই তো এখন আপা। আমাদের প্রধানমন্ত্রী তো আমার আপা হতে পারে না। আমি সেজন্য তাকে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী বলতাম। এমনকি যখন তিনি ক্ষমতায় ছিলেন না, তখনও তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলতাম। মানে একটা ভালো লাগা, সম্মান। আমি কিন্তু শেখ হাসিনা বলতে পারবো না। না, এটা মানে কেমন যেন আপনার কাছে লাগে। আফটার অল সে ন্যাশনাল লিডার। জি, তিনি এর আগে সরকার প্রধান ছিলেন, জি, তারপরও সরকার প্রধান হয়েছেন। আমি তাই, আপনারা একটু নিবিড়ভাবে দেখেন, কখনো আমি তার বাবা আমার বাবাকে চিনতেন, আমার বাবা তার বাবাকে চিনতো, এই ভানমি করি নাই। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেছেন? আমি তার একটা চাকরি করি, কাজটা ঠিক মতো করবো, ঠিক মতো করেন। 21শে আগস্ট 2004 সাল একজন বিরোধী দলীয় নেত্রী রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি একটি পূর্ণমন্ত্রীর মর্যাদা পাবেন এবং নিরাপত্তা পাবেন। সেই দিনটি সেটির উল্টো ঘটেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারাই তিনি আক্রান্ত হন এবং গ্রেনেড হামলা ঘটানো হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা 2004 সাল। এই যে একজন বিরোধী দলীয় নেত্রীর উপরে যে আক্রমণ সানানো হলো, তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে, পুরো আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে যে ষড়যন্ত্রটি হলো, এইটিকে কি ভাষায় আসলে করা যায়? অন্যতম এই যে আপনি একটা কথা বলেন না, নেতৃত্ব, এটা আমি বিশ্বাস করি না। নেতৃত্ব শূন্য করা, বঙ্গবন্ধু যে বাংলাদেশের সৃষ্টি করবেন, তিনি এখানে জাতির পিতা হবেন, যখন পাকিস্তানের আমলের আগে, শহীদ সৈয়দের মৃত্যুর আগে আওয়ামী লীগের ডিস্ট্রিক্ট লেভেলের যে নেতা ছিল, এখন কেন্দ্রে সেই নেতা নাই। আচ্ছা, এত স্ট্রং ছিল তখন? হ্যাঁ, ইট ইজ ভেরি পার্টি। কিন্তু কপাল, আমি তো যখন প্রধানমন্ত্রীর ওখানে যেতাম, আমি তো লক্ষ্য করতাম তার কপালটা কি, ভিন্ন ধরনের কপাল। খেয়াল করবেন যদি যাওয়ার সুযোগ পান। যে আল্লাহ যদি প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইউর ফিউচার। আমাদের, জি, সেই জন্য আমাদের মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমি তো গল্প করতাম, আমার বক্তৃতা সরকারি অনুষ্ঠান, আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, বৃহস্পতি এখন আপনার তুঙ্গে। আমি দেখলাম সবাই হাসতেছে, অডিয়েন্স। ডান দিকে দেখে প্রধানমন্ত্রীও হাসতেছেন। আজকে যদি তার সময় হয়, আর যদি সময় এবং ঘন্টা তার মনে থাকে, আনোয়ার সময় কবে বলছিল, বৃহস্পতি এখন তুঙ্গে, আপনার তুঙ্গে, বাস মুখে আসছে। আমি তো লিখিত বক্তৃতা দেই না, কেউ সবাই জানে এটা দার্শনিক সত্য প্রকাশের মতো একটা কথা বেরিয়ে গেছে। আমি তো দার্শনিক না বাবা, কিন্তু কথা কেন জানি আল্লাহ বলাই দিয়েছে। বৃহস্পতি তুঙ্গের অনেক ঘটনা ঘটেছে। এই যে ওই দিনের কি স্মৃতি আসলে মনে আছে? আপনারা কিভাবে অবজার্ভ করছিলেন? তখন তো আপনি বিরোধী দলীয় আপনি আপনার মহাজোটে ছিলেন, তো মহাজোটে ছিলেন কি ওই দিনটির কি স্মৃতি, দৃশ্যটাই যে আমি তো স্পটে ছিলাম, স্পটে ছিলেন না, কিন্তু ভয়াবহ যেটা শুনেছি, তার যে জিপটা ছিল সেটাকে ভাঙা হয়েছিল, গুলি করা হয়েছিল আমি শুনেছি। সবচেয়ে বড় কথা হলো, রাজনীতিতে আমরা তো বিরোধী দলে ছিলাম, পাকিস্তান আমলেও ছিলাম, বাংলাদেশ হওয়ার পরও ছিলাম। এই রকমের নির্মম নিষ্ঠুর একটা ঘটনা যে ঘটায় থাকুন না কেন,
innocent people died. Yes. আর কোন বেটা পাড়া, don't mind my language, আবার টার্গেট ছাড়ে দিয়া এইরকম ফলাই দিয়েছেন। Why did your target failed? আপনারা বাংলা বুঝতে জি, পারছেন? টার্গেটটা কিভাবে ফেল টার্গেট তো শেখ হাসিনা। শেখ হাসিনা উনি আহত হয়েছেন, সেখানে প্রেসিডেন্ট সাহেবের ওয়াইফ কেন মারা গেলেন? শি ওয়াজ নট ডেফিনেটলি দ্য টার্গেট। আমি মনে করি এমনও হতে পারে এইটাই তাদের কৌশল, যে তাকে ভয় দেখাবে, পালায় যাও, বের হয়ে যাও। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্য লক্ষ্য তো আমি জানি না, আমি ইমাজিন করতে পারি। তাও আপনি জিজ্ঞাসা, শেষ মুহূর্তে তো মানে বুলেট চার্জ করা হয়েছিল, যেটি মাহবুব, আমাদের কুষ্টিয়ার সন্তান, সেনার সদস্য মাহবুব, যিনি সিকিউরিটি গার্ড, শেষ মুহূর্তে বুকে গুলি ধারণ করে তো সে মারা যায়, শহীদ হয় 21 আগস্ট গ্রেনেড হামলার দিন। অর্থাৎ যে সময় তিনি মানে ইসের মধ্যে, গাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছিলেন, ওই সময় তো শেষ মুহূর্তে তো বুলেট তো চার্জ করা হয়েছে একদম মৃত্যু নিশ্চিত করার জন্য। অর্থাৎ যখন গ্রেনেড দিয়ে ব্যর্থ, তখন বুলেট চার্জে নিশ্চিত করার জন্য যে ব্যাপারটি, এটা তো। আর ওই দিন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কেউ মানে আসলে স্প্লিন্টারে আহত হয় না। রাষ্ট্রের যেখানে সমর্থন ছিল, জি, এতে তো কোনো সন্দেহ নাই। ইত্তেফাক অফিস ওয়াজ অলসো অ্যাটাকড। জি, রাষ্ট্রের যদি প্রচ্ছন্ন সক্রিয় সমর্থন না থাকে, তারা রাস্তার 500 লোক এসে আমার অফিসে গুলি করে একটা লোকে মারে চলে যাবে। এটা তো সম্ভব না, এটা তো পসিবল না। মানে রাষ্ট্রের তো আমরা চালাই নাই, যারা পরিচালন করেছেন বা পরিচালিত করছেন, তাদের সাথে তো আমি 10 বছর ছিলাম। জি, এরশাদ সাহেবের সঙ্গে আমি 7 বছর 17 বছর। তা সে মতো অবস্থায় 36 বছর ধরে আবার সংসদ সদস্য আপনি। জি, আল্লাহ তাআলা অসীম রহমত। আর ভান্ডারি মানুষ বোকা বলে আমাকে ভোট দেয় না, বোকা এইভাবে না, ভালোবাসে, আপনার ঐতিহ্য, ভালোবাসা, যোগ্যতাও আছে। ভালো, হ্যাঁ, ডু ইউর ওন জব ওয়েল। জি, এরশাদ সাহেব বলতেন যে মঞ্জু আমার খুব ভালো হোম মিনিস্টার হতো, কিন্তু সে সব কথা শুনবে না। আচ্ছা, দ্যাট ইজ মাই ড্রব্যাক। এটা তার একটা টেনশন ছিল। টেনশন না, উনি আমাকে এই পোর্টফোলিও দেন নাই, টেনশন না। আচ্ছা আচ্ছা, যে তাকে দিয়ে অনেক কিছু আমি করাতে পারবো না, অনেক কিছু করাতে পারবো না, তত বলেন না। অনেক আদেশ তিনি মানে তিনি সব কথা শুনবেন না। এই 2007-এর 111-এর সরকারের সময় আপনি আসলে মামলা দেওয়া হয়, দুর্নীতির কোনো মামলা আমার বিরুদ্ধে হয়নি, এবং আপনি নির্বাচন পর্যন্ত আপনি আসলে এই সময় করতে পারেননি। কি মামলা দিয়ে আপনাকে আসলে নির্বাচন থেকে? না, আমি দেশে ছিলাম তো না। দেশে ছিলেন না? না না, এই যে 111, জি, না না, আমি দেশে ছিলাম না, আমি তো আমেরিকা চলে গেলাম। আমেরিকা চলে গিয়েছিলেন। প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার। তবে আমি শুনেছি, সত্য না মিথ্যা আমি জানি না, কোনো বিদেশি দূতাবাস থেকে আর্মির যখন তারা এগুলো ডিল করতো, তাদের কাছে গিয়েছিল, যে বলেছে আমরা কোনো সুপারিশ করছে নাই, আমরা কোনো তদবির করতে আসি নাই, আমরা শুধু জানতে এসেছি তার বিরুদ্ধে অভিযোগটা কি। তার উত্তরে নাকি ওই 2 জন তৎকালীন খুব শক্তিশালী, তারা বলেছেন যে আমাদের কোনো অভিযোগ তার বিরুদ্ধে নাই। এটা তারা বলেছেন। 14-5 জানুয়ারির পর থেকে আপনি আবার নেতৃত্বে আসলেন, আবার নির্বাচন করলেন, আবার দলের। তার আগে আমি আসার পরে জি, আমাদের প্রধানমন্ত্রী, কেন উনি দেখেছেন যে আমার মতো লোক আমেরিকায় হোক আর প্যারিসে হোক, বিদেশে থাকাটা যে কি কষ্টকর। আমি নিউ ইয়র্কে ছিলাম না ইচ্ছাকৃতভাবে, কারণ ওখানে অনেক বাঙালি, তারা যদি আমাকে একটা তথাকথিত সম্বর্ধনাও দিয়েছিল। তো যাই হোক, তকদির আসার পরে উনি আমাকে প্রথম অ্যাডভাইজার বানালেন, তারপর তিনি আমাকে, তার সব সিদ্ধান্ত। আমি কারোর কাছে আমার যে কোনো ঘটনার ব্যাপারে আমি মানুষের কাছে কিছু চাই না। অবশ্যই আমার চাওয়ার আছে, আমি সেটা আল্লাহর সাথে কথা বলি।
উনি যেটা গ্রহণ করেন সেটা আমি পাই, যেটা গ্রহণ করেন না পাই না। 2012-13 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ স্থাপনা অর্থাৎ ঢাকার সাথে আপনার পিরোজপুর, আপনার বরিশাল, প্রায় 20টি জেলার মানুষকে যুক্ত করে দেওয়ার যে পদ্মা সেতু, এই পদ্মা সেতু নির্মাণ করার জন্য আপনারা মোটামুটি চিন্তা করেন? আমরা না ভাই, প্রধানমন্ত্রী আমাকে টানেন কেন? আপনি তো মহাজোটের মানুষ, আপনারা মহাজোটের শীর্ষ নেতা। আমি সরকারে ছিলাম। জি, সরকারে ছিলেন, আপনারা সবাই মিলে এটি চাইছিলেন। জি না, জি না, জি না, জি, সত্য কথা সত্যভাবে বলতে হবে, না বলতে পারেন চুপ করে থাকেন। জি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপার এবং উল্লেখযোগ্য ওইটার ভিত্তিপ্রস্তরের সময় কিন্তু আমি যোগাযোগ মন্ত্রী। জি, এরপরে সরকার পরিবর্তন ঘটল, তারা যে সমস্ত মন্তব্য করেছেন সেগুলো তো সত্য না মিথ্যা আমি আমার কাছে তো করে নাই। শেখ হাসিনা বাড়ি যাওয়ার জন্য পদ্মা সেতু করা হবে নাকি? তারা আরিচা নিতে চেয়েছিল, আরিচা আমাদের একটা দরকার, তাহলে আমাদের আর 30 কিলোমিটার বেশি রাস্তা পার হতে হতো। এখন পদ্মা হয়ে গেল, এই সরকারই আরিচা সেতু করবেন। এই যে পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির তকমা না আলোচনা করলো, যারা করলো, এই বিরোধিতারা যারা এই নানা রকম মিথ্যা কথা বলছে, যারা আলোচনা করেছে, এরা যারা বিরোধিতাকারী, এদের তো মুখে এখন পুরো পেটে গেছে। না না না, এটা না, আপনি সাবজেক্ট চেঞ্জ করলেন তো। জি, সে দুর্নীতির কথা বলেছে, মিথ্যা তকমা দিয়েছে। মিথ্যা না সত্য আপনি জানেন কি করে? কানাডার রাজত্ব প্রমাণিত হলো যে না, দুর্নীতি হয়নি, বিচার বসেছে, ফান্ড রিলিজ হয়নি, এই কথাগুলো আলোচনা। সেটা ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপার। জি, এই যে নিজেদের অর্থায়নে সেখানে একটা রাজনীতি আছে। জি, এখানে আমাদের কোনো প্রফেসর সাহেব নাকি জড়িত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নাকি। এত কমপ্লেন, আমি তো প্রধানমন্ত্রী কখনো ছিলাম না। জি, আর বেশি আশেপাশে যাওয়ার লোক আমি না, ডাকেনও নাই, যাইও নাই। জি, অতএব এত ডিটেল আমি বলতে পারবো না। তবে যেটা বলবো, আমি টেবিল চাপলাম যে আল্লাহ তাআলা কি রহমত, ওই যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু, ওটাও স্বামী যোগাযোগ মন্ত্রী। পদ্মা সেতু এই প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের সময় আপনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন তো এখন, হ্যাঁ, ভিত্তিপ্রস্তরের সময় এই দেখেন, এইটা আমার কিন্তু একটা আমি মনে করি আল্লাহ তাআলা একটা ইতিহাসের একটা রেকর্ড, এটা কোনো হালাই লাগবে না। হ্যাঁ, অবশ্যই লেখা হয়ে যাবে। আজকের আমাদের আলোচনাতেও আসলে এটা থেকে যাবে ইতিহাস। লেখো কেন, লেখার প্রয়োজন তো নাই। স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কিছুদিন পর উদ্বোধন হবে। কার স্বপ্ন? আমাদের, আপনাদের সবার স্বপ্ন না, আমাদের প্রধানমন্ত্রী। দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন। দক্ষিণ অঞ্চলের মানুষ শুনেন, দক্ষিণ অঞ্চল না বলে উপকৃত হবে, তারা অবশ্যই উপকৃত হবে। জি, আপনার ভান্ডারিবাসী, আপনার সংসদ এলাকার মানুষও তো উপকৃত হবে। হ্যাঁ, সব তো বটেই। জি, সমগ্র পটুয়াখালী, বরগুনার মানুষ উপকৃত হবে, খুলনা, মানে টোটাল ওখানে চেহারা অলরেডি বদলানো শুরু করছে। এই যে আপনার যোগাযোগ মন্ত্রণালয়ে থাকার সময়, যোগাযোগ মন্ত্রী থাকার সময় ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, আপনার না, এটা বলবেন না ভাই, আমার চাকরি তো নাই। না, এটি দৃশ্যমান হতে যাচ্ছে। এটার উপর দিয়ে বাড়ি যেতে পারবেন, এটার উপর দিয়ে এলাকার মানুষের কাছে যেতে পারবেন, সে মাটি মানুষের ঘ্রাণ নিতে পারবেন। না না, যখন এটা ছিল না তখন আমি মাসে একবার যাই। কিভাবে যাই, কেন যাই আমিও জানি না, বলার প্রয়োজন নাই। এটা হলে সুবিধা হবে। জি, অবশ্যই সুবিধা হবে। আর যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য তো মহাসুবিধা। প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইওর ফিউচার। মহাসুবিধা। আমার এলাকায় আমি 36 বছরে প্রতি মাসে একবার করে গেছি, মাইনাস যে পিরিয়ডটা আমি জেলে ছিলাম। আমি তো কখনো বেশি দিন জেলে ছিলাম না। কত বছর আপনার জেল থাকা? কত সাল থেকে কত সাল? মাশাআল্লাহ, বিএনপি যখন ক্ষমতায়, ওই যে 90-তে নির্বাচন হলো। জি, 91 নির্বাচন। এখন দেখেন, ওই সময় আমি প্রথম জেলে গেলাম। আচ্ছা, কিন্তু আমি নির্বাচন কিন্তু করলাম। নির্বাচন করলেন, কিন্তু আমি সারেন্ডার করে নেই, কারণ এটা দিচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে। সেই জন্য আমি আগেই বলেছি, আমার মধ্যে কোনো দুর্নীতি মামলা নাই। এটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা। যেটি আমাকে একা তো অ্যারেস্ট করে নাই, 7 জনকে অ্যারেস্ট করছে, লেসা সাহেব সহ।
তারপরেও আমরা 35টা আসন পেয়েছিলাম। যদি আমাদের জেলে যারা যে কজন ছিলেন একজনও পরাজিত হয় নাই। এরশাদ সাহেব পাঁচটি আসন থেকে স্বীকার করতে হবে, ইউ লাইক ইট অর ইউ ডোন্ট লাইক ইট, দ্যাটস ইউর ম্যাটার, জি তাই না? এরশাদ সাহেব জেল থেকে 5টা আসন থেকে জেল দিয়েছে। আচ্ছা, এখানে যদি একটু প্রশ্ন করি, প্রশ্নটি এরকম, একটুই প্রশ্ন করব, সেটি হলো পল্লীবন্ধু এরশাদ, এই উপাধি যেটা দেওয়া হয়েছিল, বা তার আরেকটি উপাধি আসলে তাকে পরবর্তীকালে বিএনপি অন্যান্য যারা দিয়ে যে স্বৈরাচার এরশাদ, এইটির কি আপনি এই দুটি মানে পদবীকে, উপাধিকে আপনি কিভাবে আসলে দেখছেন? পল্লীবন্ধু তো সরকার নিজেই দিছে, জি, স্বৈরাচার অন্যরা দিছে, এই মৌলিক পার্থক্য। জি, এটা কি আসলে তিনি তার পট পরিবর্তন স্বার্থের জন্য এটি দেয়া, না আসলে কতটুকু? কোনটা? এই যে স্বৈরাচার বলাটা, স্বৈরাচার তো সে বলবে কেন? স্বৈরাচার অন্যরা যারা বলছে এই বলাটাকে, মানে এইভাবে, এর চাইতে তো অনেক ঘটনা তো বাংলাদেশে ঘটেছে, এটি তকমা কিনা আসলে? না, তা না। যখন স্বৈরাচার, প্রথমত বুঝতে হবে স্বৈরাচারটা কি, কে তাহলে সেটা যদি বোঝেন বা বুঝি, তাহলে আমি বলবো হ্যাঁ স্বৈরাচার বলা যায়। অবশ্যই নিজে ক্ষমতা নিয়ে নিল, তারপরে ইচ্ছা মতো দেশ পরিচালনা করলেন, এই অর্থে তিনি স্বৈরাচার। যে অর্ডিন্যান্স দিয়ে তখন দেশ চলত, এবং তখন একটা নাম ছিল চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে হলো কি, ক্যান্সেল মাই লাস্ট অর্ডার, মানে শেষ সিদ্ধান্তটি ক্যান্সেল করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, শেষে যে কথা বলে এটা বাদ দিয়ে দেওয়া। এনিওয়ে, বাট আমি তার সাথে কাজ করেছি বিধায় আমি বলবো, সে আর্মি কাজ করুক আর সিভিলিয়ানের কাজ, আর্মি স্টাইল ইজ ডিফারেন্ট, ভেরি পারফেক্ট, ভেরি ডিসিপ্লিন। এগুলো বললে আমার কালে আমার অফিসাররা যাদের সাথে আমি কাজ করছি 10 বছর, তারা কিনা বড় বেটা তুই আমার সাথে 10 বছর কাজ করলি, তুই আমার বড় মিলিটারি পাল্লাস হলো। অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দে ডিসিপ্লিন পিপল। এবং আমি বলি, আমার ভান্ডারের ছেলেটাকে আর্মি আসলো, একটা বাটি বসে চুল কেটে দিল, হি ইজ এ ডিফারেন্ট বয়। আপনি ক্যান্টিনের মধ্যে ঢোকেন, সালাম দিবেই আপনাকে, জি, স্টপ ইউর কার, আপনার গাড়ি থামাবে, কিন্তু সালামটা দেবে, এবং তাদের স্টাইলে। 2000 আমি রাস্তা দিয়ে হাঁটি, কোনো হালা তোমার সালাম দেয় না, মানে পুলিশে। 2009 সাল থেকে 11 বছর মহাজোটের শরিক হিসাবে আপনি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের এই সরকারের অনেক সফলতা রয়েছে। আপনি যদি এক নজরে আপনাদের অর্জন বা আপনার জাতীয় পার্টির যে সম্পৃক্ততা সব মিলিয়ে যদি আপনি আসলে একটু অনুভূতি জানাতেন। জাতীয় পার্টির সম্পৃক্ততা এটুকু আমি বলতে পারবো, সেটা হলো এই যে যদি আমরা সম্পৃক্ত না হতাম 96-এর ইলেকশনে, তাহলে দেশে তো একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতো। এইটা শুধু আমি না, অনেকে এটা উপলব্ধি করেছে, এবং সেই জন্য অনেকে তখন এটাকে সমর্থন করেছে। শেষ 11 বছর এটার ব্যাপারে মূল্যায়ন, জেপি শেষ 11 বছর, 2009 সাল থেকে 2020-এ আমরা আছি, ভিশন 2020-তে আমরা আছি। এই 11 বছরে জেপি একজন আনারসের মঞ্জু, এলাকাবাসী, আপনাদের জোট প্রধান এবং আপনার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, সবার ব্যাপারে আপনার অনুভূতি, পথ চলা, প্রাপ্তি। দেখেন, আপনি আমারটা জিজ্ঞাসা করেন, অন্য সম্পর্কে কোনো মন্তব্য। আপনার অনুভূতিটাই দেখেন, এরশাদ সাহেব এমনকি টু গ্রেট এক্সটেন্ট, বেগম জিয়া, আমাদের প্রধানমন্ত্রী, দেখেন তারা এলাকায় সরকারি রোডসের কোনো কাজে আমি প্রধানমন্ত্রী যেখানে যাবে আমাকে তো যেতেই হবে সেখানে। এখন ইফতারের সময় আমি তো ওই ইফতারি খাই নাই, কিন্তু প্রধানমন্ত্রী যেখানে বসে আছে সেখান থেকে তিনি উপলব্ধি করেছেন যে আনোয়ার হোসেন মঞ্জু বা
মঞ্জু সাহেব এটা খাবে না। এখন তিনি গল্প করতেছেন তার রাজনৈতিক জীবনের, এই নদী দিয়ে চলছে, গাছের কোন ফল মানুষের খায় কি খায় না তাও তিনি জানতেন না, কিন্তু সেই ফলও খেতেন। আর আমি তো ভিন্ন প্রকৃতির, আমার প্রকৃতি আর প্রধানমন্ত্রীর প্রকৃতি তো ভিন্ন নয়। প্রধানমন্ত্রীর কতগুলি পরিবর্তন ঘটেছে, কিন্তু আমার সে পরিবর্তন ঘটেছে বলে আমি মনে করি না। আমি প্রকৃতির শক্তির মতোই ভূমিকে আঁকড়ে ধরে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রাখে নিরাপদ। কেএসএমএল কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, বিল্ড ইউর ফিউচার। ডিসি সাহেবকে জিজ্ঞাসা করলাম এখানে প্রধানমন্ত্রী আসবেন, এই কি বলে গ্রামে ইউনিয়ন পরিষদে ডাকবাংলা রঙও করালেন না। আমার কাছে গগলস পড়েছিল, আমি দেখি না, এটা আবদুল্লাহ সাহেব দেখেন, মানে আওয়ামী লীগের নেতা আছে। আচ্ছা। আর ওখানে যিনি ব্রিজ যেখানে করার কথা ছিল, আমি ওখানে গেলাম, দেখা দেখি এরকম ঢেউ ঢেউ খেলানো সামিয়ানা। আমি অফিসার থেকে বললাম ঢেউ মানে এরকম সামিয়ানা কেন? মানে স্যার এখান থেকে কিছু পাওয়া যায় না, যেখানে পাওয়া যায় প্রধানমন্ত্রী তো আসবে এই সময়, এর ভিতরে এটা ঠিক করতে হবে। ও আদারওয়াইজ আপনি কেন গাড়ি বাড়ি নিয়ে চলে? হ্যাঁ, আসো আসো। সেই জন্য বলে যে আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া, 36 বছর ওখানে আছি, কি করতে পারছি কি করতে পারি নাই সেটা আমার কথা না। আমি আমার ওখানে বলি পরাধীনতার রাজনীতি আর স্বাধীনতার রাজনীতি দুই রকম হতে হবে। আমরাই ভেঙে আসছি, আমরাই আগুন লাগাই আসছি। এখন গড়ো, আমি যদি 10খান ইট বসাতে পারি, তুমি 1খান ইট বসাও। ও বেটা 1খান ইট বসায়, আমার রাস্তার ইট খুলে নিয়ে তার বাড়ির কাতার মধ্যে যাওয়ার জন্য। ৭৬ বছরের জীবন, ৪৬ থেকে ২০২০, ৭৬ বছরের ৩৬ বছর আপনি সংসদ সদস্য, একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন ধারক, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার অন্যতম সুযোগ্য সন্তান। আপনার জীবনের শেষ সময়গুলি আপনি কিভাবে, বা পরবর্তী আল্লাহ তাআলা যতদিন আপনাকে জীবিত রাখবেন, এই সময়গুলি আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতে চান? চিন্তা করার সময় আমার নেই। জি। তবে নামাজ পড়ার চেষ্টা করি না, পড়ি। আমি যখন মৌলানা সাইদি সাহেব একসময় সংসদ সদস্য ছিলেন, আপনার এলাকারই পাশের, পিরিজপুরের, এনিওয়ে, উনি আমাকে একটা কোলাকুলি করলো, আমার হাড্ডিগুলো ভেঙে যেতেছিল। মঞ্জু ভাই আপনি নামাজ কোরআন শরীফ পড়েন, খুব খুশি হয়েছে, তবে হাদিসও পড়েন, তাই না? জি। সেজন্য আমি অত চিন্তা করার লোক না, অত চিন্তা না। আল্লাহ তাআলার রহমত থাকতে হয়। নিজের জন্য যেটা করছে সেটা আল্লাহর কাছে ভিন্ন আবেদনপত্র করছে, কিন্তু এলাকার জন্য যেটা করছে সেটা আল্লাহ তাআলা। আর কোন সরকার প্রধান কেন যেন ওটা আমাকে ভিন্নভাবে দেখতেন। এই সরকার প্রধান আমার ব্যাপারে নো বলছেন, আমি জানি না, আপনি জানেন, আপনার কাছে নো বলছেন, আমার কাছে বলেন নাই। সরকারি কর্মকর্তা কর্মচারী আনোয়ার হোসেন মঞ্জু একটা চিঠি লিখছে, এই কাজটা হবে ইনশাআল্লাহ। আমি সরকারি কর্মচারী, অন্যরকম একটি প্রাপ্তি, অন্যরকম ভালো লাগা বা গুরুত্ববোধ। বাবা, যাদেরকে আমি পোলাপান দেখছি তারা এখন এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। আমার এলাকায় যাদেরকে আমি লজেন্স খাওয়াইছি তারা এখন নেতা। এখন এই বেটা এদিকে আয়, নেতা হয়েছে, তাতে কি হয়েছে? মানে হ্যাঁ মঞ্জু ভাই, বা কেউ চাচা বলে, হ্যাঁ আপনি লজেন্স খাওয়াইছেন, দূরে গান। আমি এক মন্ত্রণালয় ছিলাম অনেকদিন,
সে এখন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। তো সে আমার গাড়ির দরজাটা খুলতেছে, সরকারি কর্মচারী তো, যে স্যার আপনার সময় আমি এসি ছিলাম। আপনি বুঝতে হবে এইগুলোর বেনিফিট আমি পাচ্ছি। কিন্তু জি, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা যদি দেশ, জাতি, মানুষ, মানবতা সবার উদ্দেশ্যে আপনার জন্মদাতা পিতা মাতা সবার সেই স্নেহ, সেই মায়া মমতা, সবার উদ্দেশ্যে আপনার অনুভূতি, দেশের মানুষের জন্য আপনার প্রত্যাশা, তাদের কাছে আপনার বক্তব্য, এগুলো দিয়ে যদি আপনি অনুষ্ঠানের আসলে সমাপ্তি টানতেন। একটা তো হলো দেশ সম্পর্কে তো আমি বেশি কথা বলবো না, কারণ আমি কখনো প্রধানমন্ত্রী ছিলাম না, প্রেসিডেন্টও ছিলাম না। তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করি, তাদের নির্দেশ আমরা মান্য করি। আর দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার মতো আমার সেই নেতৃত্ব নাই, সেই যোগ্যতাও নাই। তো একটা কথা আমি সবার জন্য বলবো, জি, একটা আগে বলেছি, ডু ইউর ওন জব, নিজের কাজটা ভালো মতো করেন। আর যা চাবেন আল্লাহর কাছে চাবেন, মানুষের কাছে কিছু চাবেন না, খবরদার। এটি হোক আমাদের শেষ কথা। যা চাইবো আল্লাহ তাআলার কাছে চাইবো। কোরআন শরীফের ভাষায় সূরা ফাতিহার ৪ নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আজকের যিনি সাংসদ, সাবেক বারবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির সম্মানিত চেয়ারম্যান, মহাজোটের অন্যতম শীর্ষ নেতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া, যিনি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা, তার সুযোগ্য সন্তান, আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাগুলো যদি আমার আপনার জীবনের কোনো ক্ষেত্রে, অনুভবের ক্ষেত্রে, অনুধাবনের ক্ষেত্রে কোনো একটি রেখাপাত করে থাকে, যেটি আমাদের জীবন গড়ার ক্ষেত্রে বুনিয়াদ হিসেবে কাজ করবে, এটি হোক আজকের আলোচনা। প্রত্যয় আপনাদের সবার সুস্বাস্থ্য আল্লাহ তাআলার কাছে কামনা করছি। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে আপনাদের মুখোমুখি করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।